ইন্ডিয়ান র এবং তাদের পোশাকুর ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে যে নতুন ষড়যন্ত্র বেঁধেছে তারা জানে না এখানে শেরে খোদা আলী ওমর বিন খাত্তাবের অনুসারী কোটি কোটি মুসলমান বাস করে। এখানে হযরত শাহজালাল শাহপরান শাহ আলী খানদান আলী রহমাতুল্লাহের অনুসারীরা বাস করে। এখানে কোনো বিনিময় বা কাপুরুষ বাস করে না, এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আসেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আপনারা নিজেদের দেশ সংগ্রাম কাশ্মীর আধা স্বাধীন হয়ে গেছে, আপনার 7 সিস্টার স্বাধীন হওয়ার পথে চলে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো প্রকার ষড়যন্ত্র লিপ্ত হন 7 সিস্টার রাখতে পারবেন না, কাশ্মীর রাখতে পারবেন না, খালিস্তান রাখতে পারবেন না। এখানে কোটি কোটি মুসলমান বাস করে যাদের ধমনীতে শেরে খোদা হযরত আলী ওমর বিন খাত্তাবের রক্ত প্রবাহিত। আমরা পরাধীন জাতি নয়, আমরা স্বাধীন জাতি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করেছি। বিগত কিছুদিন আগে 5ই আগস্টে শত শত বীর ছাত্র জনতা জীবনের বিনিময়ে দেশ গণতন্ত্র দেখতে পেয়েছে। তাই আমি বলবো সরকার ডক্টর ইউনূস সাহেবের ধ্যান প্রতিষ্ঠার পথে যে আপনি এমন একটি আইন করুন, এমন একটা সুযোগ এসেছে, এমন একটি আইন করুন যে আইনের মাধ্যমে সকল রাজনৈতিক দল অত্যন্ত সহজভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে সরকারের কাছে দাবি জানাবো আপনারা মিনিমাম 1 কোটি ছাত্র জনতার AK-47 রাইফেলের ট্রেনিং, গ্রেড ছোড়া মাইন্ড অপারেশন ট্রেনিং দিয়ে 1 লক্ষ রিজার্ভ সৈন্য, অবৈধ রিজার্ভ সৈন্য তৈরি করুন। ভারতের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের অভিভাবক নয়, আমরা মনে করি আপনারা আমাদের বন্ধু। তাই রক্তচক্ষু আর অভিভাবকের চেহারা দেখে আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমরা বাংলাদেশি মুসলমান, আমরা জাতীয়তাবাদ ও ইসলামে বিশ্বাসী, আমরা কাউকে ভয় করি না, আমরা সম্মান করি। তাই আপনাদের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এবং আপনাদের পোশাকুর ইসলামের মাধ্যমে বাংলাদেশকে উত্তাল করে যে নতুন ষড়যন্ত্রে বেঁধেছেন, এই ষড়যন্ত্র থেকে বিরত রাখুন। তাহলে আপনারা আপনাদের দেশকে আর খণ্ড বিখণ্ড হয়ে যাবে, অখণ্ড রাখতে পারবেন না। আপনারা 7 সিস্টার নিয়ে চিন্তা করেন, কাশ্মীর নিয়ে চিন্তা করেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করার আপনাদের কোনো সময় নাই। তাই আমি এখানে উপস্থিত সবাইকে আবারও এই খরার মধ্যে কষ্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তৌহিদি জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দেশের ভিতরে কোনো ব্যক্তি এবং কোনো প্রতিষ্ঠান তারা নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে স্বাধীনভাবে, সেটা সার্বভৌমত্বের অর্ধেক। আর বাকি অর্ধেক হচ্ছে এই দেশের ভিতরে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাজকে নিঃসন্দেহহীনভাবে চলার জন্য বিদেশি হস্তক্ষেপকে রোধ করার ক্ষমতা। এই দুটো মিলিয়ে সার্বভৌমত্ব। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। যে দেশের সার্বভৌমত্ব নাই সেটা কোনো দেশ নয়। প্রতিটি জিনিসের একটা মেনটেনেন্স আছে, সার্বভৌমত্বের মেনটেনেন্স আছে। সার্বভৌমত্বের মেনটেনেন্স হচ্ছে সামরিক শক্তি বা প্রতিরক্ষা শক্তি, আর দ্বিতীয় নিয়ামক হচ্ছে জনগণের শক্তি। জনগণের শক্তি এবং সামরিক শক্তি, এই দুটো হচ্ছে সার্বভৌমের মেনটেনেন্স। প্রতিরক্ষা শক্তি বলতে গেলে কোরআন শরীফের সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা অশ্বরাজি রেডি করো এবং সম্ভার জোগাড় করো, শক্তি সঞ্চয় করো তোমাদের শত্রু এবং আমার শত্রুকে মোকাবেলা করার জন্য। কে বলছে? আল্লাহ বলছে, যাদেরকে তোমরা চেনো না। তা এই সূরা আনফাল 60 ফলো করে ইরান আজকে বিশ্বের 1 নম্বর সামরিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে, অথচ আমরা কোথায় নিচে পড়ে আছি চিন্তা করে দেখেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠতম বাহিনী। পৃথিবীতে যুদ্ধ কৌশলে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা হচ্ছে ট্যাঙ্ক, কামান,
যুদ্ধ বিমান, মিসাইল এগুলার যুদ্ধ করার দিন শেষ। এগুলা যুদ্ধক্ষেত্রে কোনো ডিসিশন আনতে পারে না। যুদ্ধক্ষেত্রে এরা যখন গোলাগুলি করে তখন আমাদের লোকজন তারা ট্রেঞ্চে চলে যায়, টানেল চলে যায়, তাদের মারতে পারে না, মেরে যায় নারী, শিশু এবং বৃদ্ধ লোকদের। সেই জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে সশস্ত্র বাহিনীর ইনফ্যান্ট্রি, পদাতিক এবং কমান্ডোদের সম্প্রসারণ। এখন আমাদের এই লুজ টাকা দিয়ে এবং চড়া সুদে আমরা বিদেশ থেকে অস্ত্র না কিনে এই অস্ত্র আমরা নিজেদের ওয়ার্কশপে তৈরি করি। মাত্র সামরিক আদালতে বিচার, 3 নাম্বার বর্তমানের বিচারালয়, স্পেশাল ট্রাইব্যুনালে বিচার। এই 3টা জিনিসের মধ্যে সরকারের নিরাপত্তা নিহিত। বর্তমানে গণতান্ত্রিক, সাংবিধানিক ও নির্বাচনী ব্যবস্থায় বিগত 53 বছরে কোনো এই সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সরকারের হাতে সুষ্ঠুভাবে ক্ষমতা দিতে হস্তান্তর করতে পারে নাই। ব্রিটিশ পদ্ধতির নির্বাচনগুলো জনগণের মধ্যে শুরুতেই শত্রুতার উন্মেষ ঘটিয়েছে। প্রতিটি নির্বাচনে হাজার উপর লোকের মৃত্যু গুনতে হয়েছে আমাদের। তাই আগে সংস্কার, পরে সমস্ত গুণে ধরা প্রক্রিয়া। গণতন্ত্র অনেক পরে, নির্বাচন অনেক পরে। আগে সংস্কার, দেশকে সাইজ করে রেডি করতে হবে, তারপরে কনস্টিটিউশন। পৃথিবীর বহু দেশে কনস্টিটিউশন নাই। ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইসরায়েল, এছাড়া আরও 20-30টা দেশে কনস্টিটিউশন নাই। আমাদের দেশে এখন কনস্টিটিউশন নাই। দেশ চলতে কি ব্যাঘাত হচ্ছে? যদি লিডারশিপ ঠিক থাকে, ওই পচা ঘুণে ধরা কনস্টিটিউশন উই ডোন্ট নিড। তবে একটা সুসংবাদ যেটা আমি বলতে চাই, ভবিষ্যতে একমাত্র সলিউশন দেশের জন্য ন্যাশনাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যেখানে হানাহানি, শত্রুতা থাকবে না। দেশে একটা অতিরিক্ত কথা আমি বলে যাই, দুর্নীতি দমন করার একটাই কৌশল, আর বিকল্প কোনো কৌশল নেই। এই ছাত্রদের মধ্যে থেকে 50,000 যে দেশের যে মানুষের ইমান, একতা, শৃঙ্খলা নাই, তারা কখনোই বড় হতে পারে না। সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, শৃঙ্খলার সাথে দাঁড়ান। আমার স্বল্প কথা শোনেন। আমার যা মনে আছে আমি তাই বলছি। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে এদেশে লেখাপড়া শেষ করে বিসিএসে যোগদান করেছিলাম। আমি সচিব হয়ে রিটায়ার্ড করেছি। এখন জাতিসংঘে মহাসচিবের উপদেষ্টা হিসাবে কাজ করছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, কিন্তু যাচ্ছে তাই অবস্থা। এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যবস্থা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাদের এক পাশে মনোভাব, আবার ওই বৈষম্যমূলক আন্দোলনের কথাই মনে পড়ে। কারণ আমরা বৈষম্যমূলকের কারণে এরিয়া খান সাথে আমরা বিভক্তি হয়েছিলাম। 1971 সালে আমরা প্রাণপণে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য, এদেশের রাষ্ট্রের জন্য নয়, গণতন্ত্রের জন্য। কিন্তু আমরা রাষ্ট্র পেয়ে গেলাম। সাথী বন্ধুগণ, আমরা রাষ্ট্র পেয়ে আমরা কি করলাম? আমরা আমাদের রাজনীতি বন্ধ করে দিলাম। এক বাকশাল সৃষ্টি করে আমরা সমস্ত রাজনৈতিক দলের গণতন্ত্রকে হত্যা করে ফেললাম। সাথী বন্ধুগণ, এরপরে সেই মহানায়ক, বিশ্বনায়ক জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপরে আবার স্বৈরাচার আসলো,
আমরা তখন বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আবার গণতন্ত্র নিয়ে আসলাম। 1991 সালে গণতন্ত্রের সুবাতাস যখন বসছে, তখন একদল কুচক্রী মহল আবার এসে 96-তে আবার ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে আবার অতল গহ্বরে নিয়ে গেল গণতন্ত্রের দোহাই দিয়ে। কিন্তু তারা আর গণতন্ত্র রাখতে চায় না, তারা স্বৈরতন্ত্র হইতে চায়। 2001-এ বন্ধুগণ আমাদের গণতন্ত্র আবার ফিরে আসলো, আমাদের গণতান্ত্রিক সুবাতাস বসছিল। সেই সময় 1/11-এর ভূত এসে আমাদেরকে নষ্ট করে দিয়ে 2 বছর তারা লুটিয়ে পাঠিয়ে দেশকে এবং সামরিক বাহিনীর নেতৃবৃন্দকে মেরে এদেশের বহু লোককে হত্যা করে এদেশের লুটতরাজ করে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়ে পালিয়ে গেল। শেখ হাসিনা জগদল পাথরের মতো এই যে বসেছিল 18টা বছর, সেখানে বসেছিল, বহু লোককে খুন করেছে, বহু লোককে গুম করেছে, বহু হত্যা করেছে, বহু কোনো নির্বাচন দেয় নাই। তার মতো কুত্তা মার্কা নির্বাচন, পুলিশ মার্কা নির্বাচন হয়েছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। এর জন্য বিএনপি অনেক আন্দোলন করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, কিন্তু তারা ক্ষমতায় আসতে পারে নাই। সাথী বন্ধুগণ, শেখ হাসিনাও গণতন্ত্র উপহার দিতে পারে নাই, শেখ হাসিনাও গণতন্ত্রের সুবাতাস বই দিতে পারে নাই। কি হয়েছে? আমরা মাঝখানে আমরা স্বৈরাচারের ডামাডোলে আমরা অস্থির হয়ে গেছি। তাই ইন্ডিয়ান র এসে আমাদেরকে তোকমা দিয়ে ইন্ডিয়ান র তারা এদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে দেবে বলে এই দেশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সার্বভৌমত্ব, সরকারের নিরাপত্তা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে। আপনারা সবাই জানেন গণতন্ত্র কখন, কোথায় থেকে, কবে থেকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রের বর্তমান বাংলাদেশের অবস্থান কোথায়। আজ বাংলাদেশে গণতন্ত্র নেই। পেশিবাদ হাসিনার সরকার বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং হত্যা করেও তারা এখনো ক্ষান্ত হয়নি। বাংলার ওই পারে বসে এই বাংলাদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আজ সার্বভৌমত্বের কথা বলছি। সার্বভৌমত্ব আজ আমাদের ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। আমরা দেখছি আমাদের দেশে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, জাতিগত সংঘাত সৃষ্টি হচ্ছে। এই জাতিগত সংঘাত, ধর্মীয় রাজনীতি, এসব কিসের লক্ষণ? আমরা স্পষ্টভাবে দেখতে পাই এই দেশকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। আমরা বর্তমান যারা সরকার ব্যবস্থায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করুন। অন্যথায় আপনারা যদি সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে আপনারা জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রদান করুন। আপনারা কবে নাগাদ নির্বাচন দিচ্ছেন? আপনারা কবে নাগাদ নির্বাচন প্রদান করবেন? নির্বাচন ব্যবস্থা কতদিনের মধ্যে সংশোধন করবেন? কতদিনের মধ্যে সংশোধন করে আপনারা নির্বাচন ব্যবস্থা করে সুস্থ এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে,
ঠিক তেমনি ভাবে আমাদের হচ্ছে আপনার প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। আপনারা আওয়ামী লীগের যে পেশিবাদের যে দোসররা ছিল, যতগুলা সিন্ডিকেট ছিল, আপনারা কোন সিন্ডিকেটকে শক্ত হস্তে দমন করতে পারেননি, আপনারা ব্যর্থ হচ্ছেন। আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে অতি দ্রুত আপনারা সকল সিন্ডিকেট ভাঙুন, অথবা অতি দ্রুত একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা জনগণের প্রতিনিধির কাছে, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার তাদেরকে আজকের প্রোগ্রাম